নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ একদম বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি 3 বারের বিজেপি সরকার যে চলছে বা এখনো পর্যন্ত সেই 3 বারেরই তিনি কিন্তু একদম পূর্ণাঙ্গ মন্ত্রী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি এবার বললেন যে দেশে গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে এবং বড়লোকরা আরো বড়লোক হয়ে যাচ্ছে। অর্থাৎ একদম বিরোধীদের যে কথাটা বারংবার আমরা শুনতে পাই যে মোদী সরকারের আমলে একগুচ্ছ পুঁজিপতি তারা আরো বড়লোক হয়ে যাচ্ছে এবং গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, সেই কথাটা কিনা এবার বললেন একদম এনডিএ সরকারের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি রয়েছেন পরপর 3টে মোদী সরকারেই। তার মুখ থেকে এমন কথা শোনা গেল, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক মহল। এবং প্রধানমন্ত্রী বদল হতে পারে তেমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই নিয়েই আজকের এই সম্পূর্ণ প্রতিবেদন। বিস্তারিত দেখুন শেষ অবধি এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে গত 4 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত দিল্লির কেশব কুঞ্জে কিন্তু মোহন ভাগবতের নেতৃত্বে আরএসএস এর একটা সদর দপ্তরে গুরুত্বপূর্ণভাবে বৈঠক হয়ে যায় এবং সেই বৈঠকে কিন্তু মূলত যেটা আলোচ্য বিষয় ছিল সেটা কিন্তু বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন, সেই ঘটনায় কিন্তু মূলত আলোচনার প্রেক্ষাপট ছিল। কিন্তু সেখান থেকে আরেকটা আলোচনাও কিন্তু হয়েছে এবং যে খবর উঠে আসছে একদম কেশবকুঞ্জ সূত্র মারফত, সেটা কিন্তু একমাত্র যে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেই জায়গাটাতেও কিন্তু একটা রীতিমতন প্রশ্ন উঠেছে এবং সেই নিয়ে আলোচনাও কিন্তু হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা জানি, গত আপনাদের কয়েকদিন আগেই বলেছি যে সামনে সেপ্টেম্বর মাসের 17 তারিখ আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার 75 বছর পূর্ণ করছেন এবং 75 বছরের পরবর্তী সময় আর কোনো অ্যাক্টিভ পলিটিক্সের কোনো পদে থাকা যাবে না। সেই নিয়মটা নরেন্দ্র মোদী নিজেই 2014 সালে ক্ষমতায় আসার পর এই করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম একদম সরাসরি মার্গদর্শন মণ্ডলী বলে একটা নতুন জায়গা তৈরি করেছিলেন, যেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা 75 ঊর্ধ্ব মানুষ যখনই যে 75 পার করেছেন তাদেরকে সেখানে উপদেষ্টা হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমেই যার কপালে কিন্তু একদম নামটা কাটা গিয়েছিল, যার নামটা প্রথমেই 75 বছরের একটা নীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু একদম বলা যেতে পারে ভারতবর্ষে বিজেপির যিনি ভিত্তিটা প্রস্তর করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তিনি লালকৃষ্ণ আদবানি এবং তার সঙ্গে মুরলী মনোহর যোশী, তাদের মতন ব্যক্তিত্বরা যারা বিজেপির একদম আদি সংগঠক, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম সুমিত্রা মহাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মহিলা মুখ ছিলেন ভারতীয় জনতা পার্টির, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল একই নীতির উপর ভিত্তি করে। সেই জায়গা থেকে এবার একদম আরএসএস কিন্তু বলছে যদি সবার ক্ষেত্রে এই একই নীতি প্রণয়ন করা হয় এবং ভারতীয় জনতা পার্টি যদি এই স্ট্রিক্ট পদ্ধতিটা মেনটেন করে এত বছর, তাহলে সেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলাতে হবে না কেন। এবং একদম 1950 সালে 17 সেপ্টেম্বর জন্মগ্রহণ করা নরেন্দ্র মোদী, তিনি বর্তমানে কিন্তু 75-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে একদম আরএসএস থেকে মোহন ভাগবতের তরফ থেকে যে রীতিমতন বক্তব্যটা উঠেছে সেটা কিন্তু আর কিছুই নয়, যাতে নরেন্দ্র মোদী একদম সরাসরি তিনি একদম পদত্যাগ করেন এবং ইস্তফা দেন এবং পরবর্তীতে অন্য কাউকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে 6 তারিখ পর্যন্ত দিল্লিতে বৈঠক হলো এবং 7 তারিখে কিন্তু পৌঁছে গেলেন নীতিন গডকরি তিনি নাগপুরে এবং সেই নাগপুরে গিয়ে তিনি যে কথাটা বললেন সেখানে কিন্তু তারা বিস্ফোরক মন্তব্য করলেন। কিন্তু বললেন যে ভারতবর্ষে বর্তমানে ইকোনমিটা একটা বৈষম্য সৃষ্টি করেছে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, পুঁজিপতি আরো বড়লোক হয়ে যাচ্ছে। শুনুন নীতিন গডকরি কি বললেন, তারপরে আসছে এই নিয়ে বিস্তারিত। सेंट्रलाइजेशन ऑफ इकोनॉमी नहीं होनी चाहिए। धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है, वो भी नहीं होना चाहिए। আপনারা শুনলেন নীতিন গডকরির মুখ থেকেই তিনি কি বলছেন। বর্তমানে একজন সড়ক উন্নয়ন দপ্তরের তিনি একজন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং 2014 সাল থেকেই ভারতীয় জনতা পার্টির একমাত্র তিনি মন্ত্রী যিনি একই দপ্তরে পরপর 3টে কনজিকিউটিভ টার্মে কিন্তু রয়েছেন মন্ত্রী হিসেবে এবং তিনি কাজ করছেন এখনো পর্যন্ত। সেই জায়গা থেকে নীতিন গডকরির এমন একটা বক্তব্য, তাও নাগপুরে দাঁড়িয়ে আরএসএস এর কার্যালয়ে দাঁড়িয়ে, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি শুধু এখানেই থেমে থাকেননি, তিনি একদম সরাসরি বলেছেন কিন্তু যে এই মুহূর্তে দেশের ইকোনমি কিংবা দেশের টাকাটা বন্টন হওয়া উচিত, শিল্পের মাধ্যমে আরো শিল্পায়ন হওয়া দরকার প্রত্যেকটা জায়গায় এবং এই মুহূর্তে গরিবদের হাতে টাকা পৌঁছানো দরকার। তার কারণ হিসেবে তিনি বিবেকানন্দের বক্তব্য টেনে এনেছেন এবং তিনি বলছেন যে একদম বিবেকানন্দ বলেছিলেন যে খালি পেটে দর্শন ভালো লাগে না। এই কথা বলার মাধ্যমে কিন্তু সরাসরি তিনি বলেছেন যে যদি কেউ হাংরি থাকে তখন তাকে ফিলোসফি কিংবা কোনো রকম ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করা যায় না। এমন কথা নীতিন গডকরির মুখ থেকে শোনার পর কিন্তু রীতিমতো এই মুহূর্তে রাজনৈতিক মণ্ডল কিন্তু মনে করছে যে এই
সংকেত কিংবা এই ইঙ্গিত কিন্তু একটাই দিকে নির্দেশ করছে যে আরএসএস এর সম্পূর্ণ সাপোর্ট রয়েছে নীতিন গাডকারির ওপর, এবং নীতিন গাডকারি পরবর্তীতে বিজেপির প্রধানমন্ত্রী হতে চলেছেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু নীতিন গাডকারি এত কনফিডেন্টলি বর্তমানে তিনি যে সরকারের একদম পূর্ণাঙ্গ মন্ত্রী রয়েছেন সেই সরকারেরই সমালোচনা করছেন। খানিকটা হয়তো বিরোধীদের কথার কাছাকাছি গিয়েই তিনি বলছেন যে এই সরকারের আমলে আমরা এখন দেখতে পাচ্ছি যে অর্থনীতির মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কোথাও গিয়ে পক্ষান্তরে মোদী সরকারকেই কিন্তু তিনি কাঠগড়ায় দাঁড় করালেন। এবং সেই জায়গাটা থেকেই এখন যেটা একদম সামগ্রিক রাজনৈতিক মণ্ডল মনে করছে, তারা কিন্তু এই মুহূর্তে আরএসএস এর পক্ষ থেকে সম্পূর্ণভাবে নীতিন গাডকারিকে প্রধানমন্ত্রী করা হবে এমন একটা আলোচনা উঠে এসেছে। এবং তার সঙ্গে অবশ্যই আমরা কিন্তু আগেই বলেছিলাম যে নতুন প্রধানমন্ত্রীর মুখ হিসাবে যোগী আদিত্যনাথের নামটাও কিন্তু উঠে আসছে একজন হিন্দুত্ববাদী প্রচারক হিসাবে। এবং সেই জায়গায় যদি যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে এখনই প্রজেক্ট করার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হতে পারে সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই মুহূর্তে একটা আলোচনার মধ্যে দিয়ে নীতিন গাডকারির নামটা উঠে এসেছে। সেটা আপনাদেরকে বলি যে এই মুহূর্তে বিজেপির কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির লোকসভার মধ্যে 240টা মাত্র আসন তারা পেয়েছে, এবং সংখ্যা গরিষ্ঠতাও কিন্তু তারা অর্জন করতে পারেনি। সেই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে বেশ খানিকটা চাপে রয়েছে ভারতীয় জনতা পার্টি। মহারাষ্ট্রে যে ভোটে কারচুপি সেটা নিয়ে বেশ খানিকটা চাপে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তার মাঝখানে আবারও যদি একজন হিন্দু মুখ অর্থাৎ যোগী আদিত্যনাথের মতন যিনি কট্টর হিন্দুত্ববাদী তাকে যদি দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রস্তাব করা হয় তাহলে কিন্তু বেশ খানিকটা বিরোধীদের পক্ষ থেকে একটা হরতাল শুরু হতে পারে, এবং লোকসভা এবং রাজ্যসভার অভ্যন্তরে কিন্তু মেনে নাও নেওয়া হতে পারে প্রধানমন্ত্রীকে। এবং সেই জায়গা থেকেই কিন্তু নীতিন গাডকারি অনেকটা সেফ ফেস একজন, এবং তার সঙ্গে তার যে কার্যক্রম সেটা নিয়েও কিন্তু বেশ খানিকটা সন্তোষ প্রকাশ করেন বিরোধীরাও। এবং তিনি কিন্তু রাস্তা তৈরি করার ক্ষেত্রে সারা দেশে সড়ক উন্নয়ন তৈরি করার ক্ষেত্রে সেটা কিন্তু একটা রীতিমতন আলোড়ন ফেলে দিয়েছেন। এবং সেই জায়গা থেকে নীতিন গাডকারি অন্যতম একজন কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারবেন তেমন একজন মুখ, এক্সপিরিয়েন্সড একজন মুখ, এবং ভারতীয় জনতা পার্টির একদম পুরনো দিনের তিনি কিন্তু একজন মানুষ। এবং অবশ্যই নাগপুর থেকেই তিনি উঠে আসেন, নাগপুরেই তিনি তার লোকসভা সিটটা কিন্তু জিতে পরবর্তীতে লোকসভায় আসেন, এবং সেই জায়গা থেকে তার কিন্তু অবশ্যই তার উপর একটা কন্ট্রোল থাকবে আরএসএস এর, সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং সেই জন্য নীতিন গাডকারি এই মুহূর্তে কিন্তু একদম আরএসএস দপ্তরেই গেলেন, এবং যেখান থেকে কিন্তু তাকে বলতে শোনা গেল যে এই সরকারকে সমালোচনার মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করালেন নীতিন গাডকারি। এবং সেটা কি কোথাও একটা সংকেত দিচ্ছে যে সেপ্টেম্বর মাসের পর কিংবা এই বছরের শেষে তার পরবর্তীতে আর প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না দেশে নরেন্দ্র দামোদর দাস মোদী। কিন্তু বিজেপির অভ্যন্তরে কিন্তু এই প্রসঙ্গে একটা ভিন্ন মত আছে, একটা ভিন্ন লবি অবশ্যই আছে। তারা কিন্তু বলছেন যে সবার ক্ষেত্রেই 75 বছরের সীমারেখা সেটা মানা হলেও এক্সেপশন কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কারণ তিনি যেভাবে একদম দেশটাকে এগিয়ে নিয়ে চলছেন তাদের কথা অনুযায়ী সেটা কিন্তু অন্যতম একটা নিদর্শন হয়ে থাকবে। তাই জন্য নরেন্দ্র মোদীর ইমিডিয়েট রিটায়ারমেন্ট শুধুমাত্র তার বয়সের জন্য সেটা কিন্তু অনেকেই মেনে নিতে চাইছেন না বিজেপির অভ্যন্তরে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সংকেত একদম স্পষ্ট যে আরএসএস থেকে তারা কিন্তু অবশ্যই চাইছেন নীতিন গাডকারি পরবর্তী প্রধানমন্ত্রী হন, এবং একটা স্বচ্ছ ভাবমূর্তি 2014 সালে ঠিক যেমনভাবে একটা নতুন স্বপ্ন দেখিয়ে, নতুন মোড়কে স্বপ্ন দেখিয়ে ভারতীয় জনতা পার্টি মোদী মডেল হিসাবে একদম প্রেজেন্ট করেছিল নিজেদেরকে, ঠিক তেমনভাবেই 2025 সালের শেষ থেকে 2026 সালের শুরু থেকে নীতিন গাডকারিকে একজন স্বচ্ছ ভাবমূর্তির প্রদর্শক হিসাবে হয়তো তারাও প্রেজেন্ট করতে পারে একজন প্রধানমন্ত্রী হিসেবে। এবং ভারত কি পরবর্তী প্রধানমন্ত্রী পেতে চলেছে নরেন্দ্র মোদীর পরে, সেটা কি নীতিন গাডকারি? আপনারা কি মনে করেন? যদি সেটা হয় তাহলেই বা কেমন হবে, কেমনভাবে ভারতের সরকার চলবে? নীতিন গাডকারি অনেকটাই অজাতশত্রু একজন মানুষ, বিরোধী থেকে শাসক দল প্রত্যেকেরই একজন পছন্দের মানুষ নীতিন গাডকারি, এবং অত্যন্ত কম কথা বলেন, অত্যন্ত বুঝে কথা বলেন তিনি, এবং বিশেষ বিবাদে কখনোই তাকে জড়াতে দেখা যায়নি। এমন মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে হয়তো প্রজেক্ট করতে চাইছে আরএসএস, এবং সেটা পরবর্তীতে বিজেপি কিভাবে দেখবে, বিজেপি কি সিদ্ধান্ত নেবে, অমিত শাহ কি সিদ্ধান্ত নেবেন, সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।